কি দাদা তৈরি তো? আমি কিন্তু হাতে চা নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনাল। কে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে আগে একটা যুদ্ধ হয়ে যাক। ফ্রান্স বনাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা হলে ভিডিওটা লাইক করুন, আর ফ্রান্স হলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। তাহলে চলুন প্রথম বন্ধু কে কমেন্ট করেছে দেখে নিই। আজকের প্রথম বন্ধু কমেন্ট করেছেন সানি মাসুম। রিয়েলমি 9AC কেমন হবে গেমিংয়ের জন্য? রিয়েলমি 9AC এমন একটা স্মার্টফোন যেটা 20,000 রুপির প্রাইস পয়েন্টে বা বাংলাদেশে 26,000 টাকায় প্রাইস পয়েন্টে আমার মনে হচ্ছে আজকের দিনে সব থেকে ভ্যালু ফর মানি ডিভাইস। কারণ ওই প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি মানছি IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, তবে সেখানে হায়ার রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও রিয়েলমির ইউআই কিন্তু যথেষ্ট স্টেবল। তবে হ্যাঁ, আগামীকাল সকালে রিয়েলমির ইউআই নিয়ে একটা বিধ্বংসী ইনিংস আমি খেলবো, সেটার জন্য একটু ওয়েট করুন। তবে রিয়েলমি 9AC গেমিংয়ের জন্য, পারফরমেন্সের জন্য, স্মুথনেসের জন্য আজকের দিনেও নেওয়া যায়। তবে হ্যাঁ, আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো রিয়েলমি 9 Pro Plus বেছে নিতে। মনিরুল ইসলাম, দাদা চট্টগ্রাম থেকে শুভেচ্ছা নেবেন, আপনিও আমার শুভেচ্ছা নেবেন। 5 ক্যামেরা হলে সেটের দাম বেড়ে যায় কেন? স্যামসাং A33 47,000 অথচ ওয়াটার ড্রপ। মন্তব্য করুন। স্যামসাং ফোনের দাম ভারতের চেয়ে বাংলাদেশে ডবল, এর কারণ কি? এটা খুবই নিন্দনীয় সত্যি। স্যামসাংয়ের যে ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 10,000 রুপিতে পাওয়া যায়, সেই ফোনটাই বাংলাদেশের দাম হয়ে যায় 20,000 রুপি। স্যামসাং গ্যালাক্সি F23 ইন্ডিয়ান মার্কেটে আজকের দিনে দাঁড়িয়ে 12,499 রুপি দাম, বাংলাদেশে সেটা 26,000 টাকা দাম। এটা হওয়ার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। প্রথমে বলি, স্যামসাংয়ের একদম নিজস্ব কারখানা রয়েছে ইন্ডিয়াতে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে স্মার্টফোন কিন্তু তৈরি হয়, যেগুলো লোকাল মার্কেটে চলে আসে। এমনকি স্যামসাংয়ের বেশ কিছু স্মার্টফোন, বিশেষ করে A সিরিজের স্মার্টফোন আপনি অফলাইন মার্কেটে কিন্তু অনেক কম দামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি A33 অনলাইনে আজকের দিনে 25,000 রুপিতে পাওয়া যায়, কিন্তু অফলাইনে বিভিন্ন অফার পিরিয়ড যদি আমি অ্যাভেল করি তাহলে 21 বা 22,000 রুপিতে পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেটে। প্রথম কথা, বাংলাদেশে এটা হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাংলাদেশের স্মার্টফোনের ট্যাক্স যেহেতু বেশি, তাই জন্য স্মার্টফোনের দাম বাংলাদেশে একটু বেশি হয়। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশে একমাত্র স্যামসাংই তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো কিন্তু অফিসিয়ালি লঞ্চ করে। যখন আপনি 1 লাখ টাকা খরচ করবেন, তখন একটা ভিভোর অফিসিয়াল ফোন কেনার থেকে আপনার মনে হবে যে একটা স্যামসাংয়ের অফিসিয়াল ফোনটা কিনে নেওয়াই বেটার। তো অলরেডি প্রতিযোগিতায় বাংলাদেশের মার্কেটে কিন্তু স্যামসাং এগিয়ে যাচ্ছে, তাই জন্য স্যামসাং একটু দামটা বেশি রাখে, নিজের ফায়দা কামাতে চায়। আর হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লেতে পাঞ্চল দিতে গেলে সেই ডিসপ্লের কস্টটা, মানে ডিসপ্লের দামটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। অন্যদিকে ড্রপ নচ ডিসপ্লে অ্যামোলেড দিলেও কিছুটা নাগালের মধ্যে দামটা থাকে, তাই জন্য প্রাইস কাটেলমেন্টের জন্য স্যামসাং গ্যালাক্সি A33-তে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। মার্ক রোজ, আইটেল, টেকনো, ইনফিনিক্সের মতো কোম্পানিগুলোর সফটওয়্যার আপডেট দিতে এত অ্যালার্জি কেন? অ্যাকচুয়ালি এদের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো রকম ডেভেলপমেন্ট টিম নেই যারা শুধুমাত্র সফটওয়্যারটা নিয়ে কাজ করবে। এদের যে ডেভেলপমেন্ট টিমটা, সেটা হয়তো জগা খিচুড়ি। যে হয়তো হার্ডওয়্যার নিয়ে কাজ করছে, সেই হয়তো সফটওয়্যার লেভেল নিয়ে কাজ করছে। এটা হওয়া উচিত নয়। বড় বড় কোম্পানিদের কিন্তু আলাদা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম থাকে। শুধুমাত্র তাই নয়, একজন সফটওয়্যার বানায়, একজন সফটওয়্যারের স্টেবিলিটি চেক করে, আরেকজনের সফটওয়্যারের কোনো বাগস আছে কিনা সেই বাগসগুলো নিয়ে কাজ করে। কিন্তু ইনফিনিক্স, টেকনো, আইটেলের মতো কোম্পানির কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট টিম নেই। তার থেকেও বড় কথা, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু কোনো রকম কমিউনিটি নেই। আপনি স্যামসাংয়ের কমিউনিটি পেয়ে যাবেন, ওপো, ভিভো, এদের কমিউনিটি পেয়ে যাবেন, যেখানে আপনার আমার মতো সাধারণ মানুষ কিন্তু ওই কমিউনিটিতে থাকে। কোনো সফটওয়্যারের প্রবলেম এলেই আপনার আমার মতো সাধারণ মানুষ কোম্পানিকে ফিডব্যাক দিয়ে দিতে পারে যে এই প্রবলেমটা আসছে আপডেটের মাধ্যমে। তখন কিন্তু স্যামসাং হোক বা যে কোনো ট্রাস্টেড ব্র্যান্ড সেগুলোকে ফিক্স করে। ইনফিনিক্স, টেকনো এরা কিন্তু অনেকটাই পিছিয়ে। আর আমার মতে আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির ওপরে কোনো স্মার্টফোন নেন, তাহলে আপনার ইনফিনিক্স, টেকনো এই সমস্ত কোম্পানিগুলোকে অ্যাভয়েড করাই ভালো। কারণ স্মার্টফোনের শুধুমাত্র স্পেসিফিকেশন নয়, এক্সপিরিয়েন্সটাও ম্যাটার করে। আর আপনারা অনেকেই বলছেন যে হুয়াওয়ে, অনার এই সমস্ত স্মার্টফোন কেনা যায় কিনা। হ্যাঁ, কেনা তো যায় টাকা থাকলে, কিন্তু সবথেকে বড় কথা, ফোনটা আজকে নিয়ে আপনার আগামীকাল খারাপ হয়ে যেতে পারে, আপনার হাত থেকে পড়ে ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। ওই পার্টসটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা, বা আপনি ফোনটা খারাপ হয়ে গেলে ঠিক করতে পারবেন কিনা, সেটাও আপনার দেখে নেওয়া উচিত। তাই জন্য আমার মনে হয় সবসময় একটা পপুলার ব্র্যান্ডকে নেওয়া উচিত। যদি আপনি টেস্টিংয়ের জন্য ফোন নেন তাহলে আর কিছু বলার নেই, কিন্তু আপনি যদি একদম স্টেবল একটা ফোন ব্যবহার করতে চান, তাহলে আমার মনে হয় যে একটা নামি দামি ব্র্যান্ডের ফোনটাই নেওয়া উচিত, যার সার্ভিস সেন্টার আপনার কাছে আছে। আর ইনফিনিক্স, টেকনো নিতে পারেন অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে। যদি আপনি ফোনে নেন তাহলে ঠিক আছে। ওই একদম ফ্ল্যাগশিপ ফোন নিলাম কিন্তু ইনফিনিক্সের বা টেকনোর ফোন নিলাম, এটা না করাই বুদ্ধিমানের কাজ। শুভঙ্কর মুখার্জি, ওয়ার্ড হেডফোন নাকি ওয়্যারলেস ইয়ারফোন? একটা টাইম পর্যন্ত কিন্তু আমি ওয়্যারেবল জিনিসপত্রই বেশি পছন্দ করতাম। আজকের দিনেও বাড়িতে যখন থাকি ওয়্যারেবল হেডফোন দিয়েই আমি গান শুনি। কিন্তু হ্যাঁ, বাসে ট্রামে যখন যাই, হেডফোনটা আজকের দিনে ওই জোড়া পাটকি বেঁধে যাবে, বা পকেট থেকে খুললাম, হয়তো হেডফোনটা খুলতে খুলতেই দেখলাম দিন কাভার হয়ে গেল, আমার স্টপেজ চলে এলো। তো এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি ওয়্যারলেস হেডফোন ইউজ করছি। পরের বন্ধু কমেন্ট করেছেন মিয়া মাসুদ, দাদা প্রসেসর খুবই একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি, প্রসেসর তৈরি করে TSMCর মতো কোম্পানি,
কিন্তু প্রসেসর তৈরি করার যে রোবোটিক মেশিন সেটা কেন সারা বিশ্বে একটা মাত্র ASML কোম্পানি তৈরি করে? এত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র কেন পৃথিবীর অন্যান্য কোম্পানি বানাচ্ছে না? এর উত্তরটা কিন্তু আপনি নিজেই ঘুরিয়ে দিয়ে দিয়েছেন। প্রসেসর কয়েকটা মাত্র কোম্পানি যেমন বানায়, যেমন TSMC বানায়, স্যামসাং বানায়, আর হুয়াওয়ের ক্ষেত্রে কিরিন বানায়। তো সেক্ষেত্রে প্রসেসর তো তাহলে প্রত্যেকটা কোম্পানি বানাতে পারতো, সেটা পারে না কেন? কারণ নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেই। এই যে প্রসেসর বানাতে যে সমস্ত যন্ত্রপাতি দরকার হয় সেগুলো একমাত্র ASML কোম্পানির হাতেই আছে। এমনকি TSMC যদি এই ধরনের যন্ত্রপাতি তৈরি করেও ফেলে, তাও তারা কিন্তু এই ধরনের রোবোটিক মেশিন যেগুলো দিয়ে প্রসেসর তৈরি করা যায় সেই ধরনের যন্ত্রাংশ বানাতে পারবে না, কারণ তাদের কাছে ওই ধরনের কোনো রকম কর্মী নেই। এই যে কাজগুলো করা হয় না, সেগুলো খুবই দক্ষ কর্মী দ্বারা করা হয়। তো সেই ধরনের টেকনোলজি শুধুমাত্র ASML কোম্পানির কাছেই আছে। এমনকি বেশ কিছু পেটেন্ট রয়েছে ASML কোম্পানির হাতে, যেগুলো তারা অন্য কোনো কোম্পানিকে না দিলে সেই কোম্পানি সেই ধরনের টেকনোলজি ইউজই করতে পারবে না। আহমেদ সামি দেওয়ান, স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে প্রসেসর, UI সেন্সর ইত্যাদি যে ভূমিকা রাখে, DSLR ক্যামেরার ক্ষেত্রেও কি এগুলো ভূমিকা রাখে? একদম। DSLR কোম্পানির ক্ষেত্রেও এক একটা কোম্পানি এক একটা UI তৈরি করে। UI বলতে ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনি ডিসপ্লেতে সেটিংসটা কেমন দেখতে পাচ্ছেন, তার আইকন কেমন হচ্ছে। হ্যাঁ, এখানে ক্যাননের যদি আপনি DSLR ক্যামেরা ইউজ করেন তার UI আলাদা, সনির ক্যামেরার UI আলাদা। শুধুমাত্র UI আলাদা নয়, তাদের কালার অ্যালগোরিদম আলাদা। আমি যে ক্যামেরাটা এখন শ্যুট করছি সেটা ক্যাননের ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে আমি যে কালার অ্যালগোরিদমটা পাচ্ছি, আমার এই জায়গায় যদি আমি সনির ক্যামেরা রাখতাম তাহলে তার কালার অ্যালগোরিদম অন্যরকম হতো। এমনকি সাউন্ডের ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা স্পেসিফিকেশন বা ফিচার্স দেওয়া হয় কিন্তু সনির ক্যামেরার ক্ষেত্রে। নিকনের ক্ষেত্রে যেমন ছবি তোলার জন্য বেশ কিছু ফিচার্স দেওয়া হয়, নিকনের ক্যামেরা যেমন একটু ভিডিওগ্রাফির ক্ষেত্রে পিছিয়ে থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু DSLR ক্যামেরার ক্ষেত্রেও হয়। পরের বন্ধু কমেন্ট করেছেন সৌরভ কয়াল, 1 ন্যানোমিটার টেকনোলজি প্রসেসর মোবাইলে পেতে কতদিন সময় লাগবে? 1 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর পেতে মোটামুটি আমার মনে হয় এখনও 4-5 বছর টাইম লাগবে, কারণ এই বছরের শেষের দিকে যে প্রসেসরটা লঞ্চ হওয়ার কথা ছিল সেটা 3 ন্যানোমিটার টেকনোলজি বেস হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের যে 3 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর তৈরি করেছিল সেগুলো মাস প্রোডাকশানে পাঠাতে পারেনি। বেশ কিছু ডেভেলপমেন্টে প্রবলেম রয়েছিল, এমনকি আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার রয়েছে, ডেভেলপমেন্টের দরকার রয়েছে, তাই তারা কিন্তু মাস প্রোডাকশানে পাঠায়নি। তো সেক্ষেত্রে এই যে 6 মাসের ডিলে হলো, তো এই যে 4 ন্যানোমিটার টেকনোলজি বেস এখন প্রসেসর চলছে, তার থেকে 3 ন্যানোমিটার টেকনোলজি প্রসেসর যখন বানানো হবে সেটা কিন্তু আরও কঠিন কাজ। 3 থেকে যখন 2-এ আসা হবে সেটা হয়তো আরও কঠিন কাজ, হয়তো না, সেটা আরও কঠিন কাজ। তো এক্ষেত্রে টাইমটা বেশি লেগে যাচ্ছে। আমরা প্রত্যেক বছরে যেটা 1 ন্যানোমিটার টেকনোলজি কমতে দেখছিলাম, হয়তো পরবর্তী 2 বছরে আপনারা 1 ন্যানোমিটার টেকনোলজি কমতে দেখবেন। এমনও হতে পারে যে 2.5 mm টেকনোলজি দিয়ে একটা প্রসেসর এলো, তো হতে পারে। তো দেখা যাক, আমার মনে হয় 2027-28 সালেও হয়ে যেতে পারে 1 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর পেতে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন হেমন্ত রায়, রিয়েলমি 10 Pro Plus ফোনটা কি কেনা ঠিক হবে? আজকের রাতটা অপেক্ষা করুন না বস, ফুটবলটা এনজয় করুন। আগামীকাল সকালেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, দেখা যাবে রিয়েলমি 10 Pro Plus কেনাটা কতটা যুক্তিসঙ্গত হচ্ছে। ওই ফোনটার শুধুমাত্র ডিসপ্লে বাঁকা এমন নয়, অনেক কিছুই বাঁকা রয়েছে। সফটওয়্যার বাঁকা নিয়েও অনেক কথা হয়েছে, কিন্তু আরও বাঁকা জিনিস রয়েছে। মুস্তাফিজুর রহমান, মোবাইল ফোন বা ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ক্ষতিকারক বা নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস বা প্রত্যেকটা মোবাইল ডিভাইসের কিন্তু একটা করে নেতিবাচক প্রভাব রয়েছে। আগের দিনের টেক নিউজে আমি বলছিলাম যে ভিভোর তরফ থেকে একটা সমীক্ষায় জানানো হয়েছে 88% কাপেলরা মনে করছেন তাদের সম্পর্কের অবনতি হচ্ছে শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারের জন্য। তো আপনার ব্রেনের ওপর চাপ পড়ছে, অনেক সময় একটা স্মার্টফোন আপনার ডিপ্রেশনের কারণ হয়ে যাচ্ছে। তো নেতিবাচক প্রভাব এখানে বলে শেষ করা যাবে না। তো আমি বলবো টেক নিউজগুলো আপনারা একটু নিয়মিত খেয়াল রাখুন। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টেক নিউজ কিন্তু ওখানেই কভার করার চেষ্টা করি। এর পরের বন্ধু কমেন্ট করেছেন, দাদা OnePlus আর রিয়েলমি ইউআইয়ের মধ্যে কোন ইউআইটা সবথেকে বেশি ভালো? OnePlus-এর ইউআই এখনও বেটার, তবে হ্যাঁ রিয়েলমি ইউআইও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আপনি যদি আজকে দুটো ফোনকে পাশাপাশি রেখে বিচার করেন ইউআই কোনটা বেটার, আপনি দুটো ইউআইয়ের মধ্যে পার্থক্য খুবই কম খুঁজে পাবেন। তবে হ্যাঁ, OnePlus-এর ফোনগুলো একটু স্মুথনেস বেশি থাকে, যেহেতু একটু পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়। তো এই জন্য আমার আজকের দিনে দাঁড়িয়েও OnePlus-এর ইউআইটা বেটার লাগে। আর ফিচার্সের কথা বলতে গেলে দুটো প্রায় সমান হয়ে গেছে, প্রায় 99% ইউআই কিন্তু ওপো, রিয়েলমি এবং OnePlus-এর সমান। সাতক্ষীরা লাইভ বিডি, দাদা অনেক কমেন্ট করেছি, উত্তর পাইনি। শেষ কমেন্ট, ভিভো V25 নিলে ভালো হবে নাকি ওপো Reno 8 নিলে ভালো হবে? আমি হলে ওপো Reno 8 নিতাম, কারণ ওপোর ইউআইটার সাথে আমি কমফোর্টেবল, ভিভোর ইউআইটা এখনও অতটা কমফোর্টেবল আমি নই। ঘুরি ফিরি খাই দাই, OnePlus 10 আর নেবো নাকি রিয়েলমি 10 Pro Plus নেবো? ক্যামেরার জন্য OnePlus 10 আর নেবেন। টক্সিক প্লেয়ার, দাদা এখন কি স্যামসাং গ্যালাক্সি S20 FE নেওয়া যায়? অবশ্যই নেওয়া যায়। হ্যাঁ মানছি ফোনটা যথেষ্ট পুরনো হয়ে গেছে, কিন্তু স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন আজকের দিনেও বুড়ো
হারে ফেলকি দেখিয়ে যাচ্ছে, কারণ ওই ফোনটা 30,000 রুপির নিচে সব থেকে সেরা ক্যামেরা প্রোভাইড করছে। শুধুমাত্র তাই নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দেওয়া হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশের ফোনটায় কিন্তু ভালো স্পেসিফিকেশন অফার করছে। ফোনটায় একটা মাত্র কাটা রয়েছে, যেটা হচ্ছে আপডেট। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 13-এর আপডেটও চলে এসেছে, অ্যান্ড্রয়েড 14-এর আপডেট আর সেখানে পাওয়া যাবে না। মোটামুটি আপনি নিশ্চিন্তে ওই ফোনটা 2 থেকে 3 বছর কিন্তু এখনও ইউজ করতে পারেন। সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট আপনি এখনও 1 বছর পর্যন্ত পেয়ে যাবেন, বা 2 বছর পর্যন্তও পেয়ে যেতে পারেন, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, একটু চেক করে নেবেন। তো সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন, পারফরমেন্স সেন্ট্রিক বলুন বা ক্যামেরা সেন্ট্রিক বলুন, অবশ্যই নেওয়া যায়। আর সব থেকে বড় কথা, স্যামসাংয়ের এক্সপিরিয়েন্স। আমার মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন এই জায়গাটা নিতে পারতো, কিন্তু যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে ইন্ডিয়ান মার্কেটে S21 FE আসেনি, তো আমার মনে হচ্ছে S20 FE এখনও পর্যন্ত সেরা ডিল অ্যামাজন থেকে আপনি যদি 25 বা 26,000 রুপিতে নিতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রেখে যাবেন পরবর্তী টেক নিউজগুলোর জন্য।